সৈয়দ মুজতবা আলী লিখিত ভ্রমণ কাহিনী দেশে বিদেশে পর্ব ৩৭। ৪ দিনের দিন আব্দুল রহমান তার দৈনিক বুলেটিনের এক বিশেষ সংস্করণ প্রকাশ করে খবর জানালো বাচ্চা মাইল 10 হটে গিয়েছে। দিন 10 ভিতর শহরের স্কুল কলেজ অফিস আদালত খুলে গেল। আমানুল্লাহ দম ফেলবার ফুরসত পেলেন, কিন্তু বাচ্চাকে তাড়াতে পেরেও তিনি ভিতরে ভিতরে হার মেনেছেন। দেরেশির আইন নাকচ করে দেওয়া হয়েছে, মেয়ে স্কুল বন্ধ করা হয়েছে, আর রাস্তাঘাট থেকে ফ্রক ব্লাউজ সম্পূর্ণ অদৃশ্য হয়ে গিয়েছে। যেসব মেয়েরা এখন রাস্তায় বেরোন তাঁরা পরেন সেই তাম্বু ধরনের বোরকা। হ্যাট পরার সাহস আর পুরুষ স্ত্রীলোক কারোই নেই, হয় পাগড়ি নয় পশমের টুপি। যেসব স্কুল কলেজের ছাত্রেরা এই ডামাডোলের বাজারে পালিয়েছিল তাদের ধরে আনবার কোনো চেষ্টা করা হলো না, করার উপায়ও ছিল না, কারণ পুলিশের দল তখনও ফেরার। আসামি ধরবে কে? মৌলানা বললেন, সব শুদ্ধ মিলিয়ে দেখলে বলতে হবে ভালোই হয়েছে। আমানুল্লাহ যদি এই যাত্রা বেঁচে যান তবে বুঝতে পারবেন যে দেরেশি চাপানো, পর্দা তুলে দেওয়া আর বৃহস্পতিবারের ছুটির দিন করা এই অনুন্নত দেশের সবচেয়ে প্রয়োজনীয় সংস্কার নয়। বাকি রইল শিক্ষা বিস্তার আর শিল্প বাণিজ্যের প্রসার, এবং এ দুটোর বিরুদ্ধে এখনও কেউ কোনো আপত্তি তোলেনি। বিপদ কাটার পর আমানুল্লাহ যদি এই দুটো নিয়ে লেগে যান তবে আর সব আপনার থেকেই হয়ে যাবে। মীর আসলাম এসে বললেন, অবস্থা দেখে বিশেষ ভরসা পাওয়া যাচ্ছে না। সিনোয়ারিরা এখনো মারমুখো হয়ে আছে। আমানুল্লাহর সঙ্গে তাদের সন্ধির কথাবার্তা চলছে। তার ভিতরে দুটো শর্ত হচ্ছে তুর্কি থেকে কাবুলি মেয়ে ফিরিয়ে আনা আর রানী সুরাইয়াকে তালাক দেওয়া। রানী নাকি বিদেশে পরপুরুষের সঙ্গে অবাধ মেলামেশা করে মান ইজ্জত খুইয়ে এসেছেন। আমরা বললুম, সে কি কথা? সমস্ত পৃথিবীর কোথাও তো রানী সুরাইয়া সম্বন্ধে এইরকম বদনাম রটেনি। ভারতবর্ষের লোক পর্দা মানে, তারা পর্যন্ত রানী সুরাইয়ার প্রশংসা ভিন্ন নিন্দা করেনি। সিনোয়ারিরা এই আজগুবি খবর পেলে কোত্থেকে, আর রটাচ্ছেই বা কোন লজ্জায়? মীর আসলাম বললেন, সিনোয়ারি মেয়েরা বিনা পর্দায় ক্ষেতের কাজ করে বটে, কিন্তু পরপুরুষের দিকে আর নয়নে তাকালেও তাদের কি অবস্থা হয় সে কথা সকলেই জানে। আমানুল্লাহও জানেন। তবে বলো দেখি, তিনি কোন বুদ্ধিতে সুরাইয়াকে বল নাচে নিয়ে গেলেন? জালালামাদের মতো জঙ্গলি শহরেও 2-1খানা বিদেশি খবরের কাগজ আসে, তাতে ছবি বেরিয়েছে রানী পরপুরুষের গলা ধরে দাঁড়িয়ে আছেন। সমস্ত ব্যাপারটা যে কতদূর মারাত্মক আমানুল্লাহ এখনও ঠিক বুঝে উঠতে পারেননি। তার মা পেরেছেন। তিনি আমানুল্লাহকে পীড়াপিড়ি করছেন সুরাইয়াকে তালাক দেবার জন্য। রানীমার প্রতি আমার অগাধ ভক্তি। উল্লসিত হয়ে বললুম, রানীমা ফের আসরে নেমেছেন? তাহলে আর ভাবনা নেই। সিনোয়ারি, খুগিয়ানি, বাচ্চা কাচ্চা সবাইকে তিনি 3 দিনের ভেতরে চাটনি বানিয়ে দেবেন। মীর আসলাম বললেন, কিন্তু আমানুল্লাহ তার উপদেশে কান দিচ্ছেন না। শুনে অত্যন্ত নিরাশ হলুম। মীর আসলাম যাবার সময় বললেন, তোমাকে একটা প্রাচীন ফার্সি প্রবাদ শিখিয়ে দিয়ে যাই। রাজ্য চালনা হচ্ছে সিংহের পিঠে সওয়ার হয়ে জীবন কাটানো। ভেবেচিন্তেই বললুম, জীবন কাটানো অর্থাৎ সে সিংহের পিঠ থেকে এক মুহূর্তের জন্য নামবার উপায় নেই। যতক্ষণ উপরে আছো সিংহ তোমার কোনো ক্ষতি করতে পারবে না, কিন্তু তোমাকেও অহরহ সজাগ থাকতে হবে। আমানুল্লাহ সন্ধির কথাবার্তা তুলেছেন, অর্থাৎ সিংহের পিঠ থেকে নেমে দুদণ্ড জিরোতে চান। সেটি হবার জো নেই। সিনোয়ারি সিংহ এইবার আমানুল্লাহকে গিলে ফেলবে। আমি চুপ করে কিছুক্ষণ ভেবে বললুম, কিন্তু আমার মনে হয় প্রবাদটার জন্মভূমি এদেশে নয়। ভারতবর্ষেই তখ্তকে সিংহাসন বলা হয়। আফগানিস্তানে কি সিংহ জানোয়ারটা আছে? এমন সময় আব্দুর রহমান এসে খবর দিল পাশের বাড়ির কর্নেল এসেছেন দেখা করতে। যদিও প্রতিবেশী, তবু তার সঙ্গে আমার আলাপ পরিচয় হয়নি। খাতির যত্ন করে বসাতেই তিনি বললেন,
যে লড়াইয়ে যাবার পূর্বে আমাদের আশীর্বাদ মঙ্গল কামনা ভিক্ষা করতে এসেছেন। মীর আসলাম তৎক্ষণাৎ হাত তুলে দোয়া পড়তে আরম্ভ করলেন। আমরাও দুহাত তুলে আমেন আমেন অর্থাৎ তথাস্তু তথাস্তু বললুম। আব্দুর রহমান তামাক নিয়ে এসেছিল, সেও মাটিতে বসে প্রার্থনায় যোগ দিল। কর্নেল চলে গেলেন। মীর আসলাম বললেন, পাড়া প্রতিবেশীর আশীর্বাদ ও ক্ষমা ভিক্ষা করে যুদ্ধযাত্রা করা আফগানিস্তানের রেওয়াজ। আক্রমণের প্রথম ধাক্কায় বাচ্চা কাবুল শহরের উত্তর প্রান্তে শহর আড়ায় ঢুকতে পেরেছিল। সেখানে হবিবিয়া স্কুল। ডাকাত দলের অগ্রভাগ বাংলা আগডম বাগডম ছড়ার পরেই তারাই অগ্রডোম বা ভ্যানগার্ড স্কুলের হস্টেলে প্রথম রাত কাটায়। বেশিরভাগ ছেলেই ভয়ে পালিয়েছিল। শুধু বাচ্চার জন্মস্থান কুহিস্তানের ছেলেরা দেশের ভাই শুকুর মোহাম্মদের প্রতীক্ষায় আগুন জ্বেলে তৈরি হয়ে বসেছিল। ডাকাতরা হোস্টেলের চাল চর্বি দিয়ে পোলাও রাঁধে, স্কুলের বেঞ্চি টেবিল স্টাইন গ্লাস ভলাস্টনের মোটা মোটা অভিধান, ছেলেদের ক্লাসের পাঠ্য বই খাতাপত্র দিয়ে উনুন জ্বালায়। তবে সবচেয়ে তারা নাকি পছন্দ করেছিল ক্যাম্বিস আর কাঠের তৈরি রোল করা মানচিত্র। আমানুল্লাহ কাফির, পুঁথিপত্র কাফিরি, চেয়ার টেবিল কাফিরির সরঞ্জাম এইসব পুড়িয়ে নাকি তাদের পুণ্য সঞ্চয় হয়েছিল। ডাকাতেরও ধর্মজ্ঞান আছে। হস্টেলের ছেলেরা যদিও কাফির আমানুল্লাহর তালিম পেয়ে কাফির হয়ে গিয়েছে, তবু তারা তাদের অভুক্ত রাখেনি। শুধু খাওয়ার সময় একটু অতিরিক্ত উৎসাহের চোটে তাদের পিঠে দু চারটে লাথি চাঁটি মেরেছিল। বাচ্চার দুঃসম্পর্কের এক ভাগ্নে নাকি হস্টেল বাসিন্দা ছিল, সে মামার হয়ে ফপরদালালি করেছে। তবে বাচ্চার পলায়নের সময় অবস্থাটা বিবেচনা করে কাফিরি তালিম ত্যাগ করে পালিয়ে গিয়ে গাজিত্ব লাভ করেছে। বাড়ি ফেরার সময় দেখলুম ছোট ছোট ছেলেরা রাস্তা থেকে বুলেটের খোসা কুড়োচ্ছে। খবর পেলুম ব্রিটিশ রাজপুত স্যার ফ্রান্সিস হামফ্রিসের মতে কাবুল আর বিদেশিদের জন্য নিরাপদ নয়, তাই তিনি আমানুল্লাহর সঙ্গে সাক্ষাৎ করে তাদের এদেশ থেকে সরিয়ে ফেলবার বন্দোবস্ত করেছেন। আমানুল্লাহ সহজেই সম্মতি দিয়েছেন, কারণ তিনিও চাননি যে বিদেশিরা আফগানিস্তানের এই ঘরোয়া ব্যাপারে অনর্থক প্রাণ দেয়। কাবুল বাকি পৃথিবীর থেকে তখন সম্পূর্ণ বিচ্ছিন্ন বলে এরোপ্লেনের বন্দোবস্ত করা হয়েছে। এরোপ্লেন এলো, প্রথমে মেয়েদের পালা। ফরাসি গেল, জার্মান গেল, ইতালিয়া গেল, পোল গেল। এক কথায় দুনিয়ার অনেক জাতের অনেক স্ত্রীলোক গেল, শুধু ভারতীয় মেয়েদের কথা কেউ শুধালো না। এরোপ্লেনগুলো ভারতীয় অর্থে কেনা, পাইলটরা ভারতীয় তনখা পায়, অথচ সবচেয়ে বিপদাপন্না ভারতীয় মেয়েরাই। অন্যান্য স্ত্রীলোকেরা আপন আপন লিগেশনের আশ্রয়ে ছিল, কিন্তু ভারতীয়দের দেখে কে? প্রফেসর, দোকানদার, ড্রাইভারের বউকে ব্রিটিশ লিগেশনে স্থান দিলে স্যার ফ্রান্সিস বিদেশি সমাজে মুখ দেখাবেন কি করে? বামুনের জাত গেলে প্রায়শ্চিত্ত আছে, আর মুসলমানের তো জাত যায় না। কিন্তু ইংরেজের জাতিভেদ বড় ভয়ঙ্কর জিনিস। তার দেশে যেরকম কাগজ কলমে লেখা আইনে বাঁধা কনস্টিটিউশন নেই, ঠিক তেমনি তার জাতিভেদ প্রথা কোনো বাইবেল প্রেয়ার বুকে আপ্তবাক্য হিসেবে লিপিবদ্ধ করা হয়নি। অথচ সে জাতিভেদ রবীন্দ্রনাথের ভূতের কানমলার মতো। সে কানমলা না যায় ছাড়ানো, তার থেকে না যায় পালানো, তার বিরুদ্ধে না চলে নালিশ, তার সম্বন্ধে না আছে বিচার। দর্শন অঙ্কশাস্ত্রে সুপণ্ডিত হন, মার্কসিজমের দিগ্বিজয়ী কৌটিল্যই হন, অথবা কয়লার খনির মজুরি হন, এই কানমলা স্বীকার করে করে হাউস অফ লর্ডসে না পৌঁছানো পর্যন্ত দর্শন মিথ্যা, মার্কসিজম ভুল, শ্রমিক সংঘের দেওয়া সম্মান ভণ্ডুল। যে এই কানমলা স্বীকার করে না ইংরেজের কাছে, সে আধা পাগল। তার নাম বার্নার্ড শ। বাড়াবাড়ি করছি? মোটেই না। ধান ভানতে শিবের গীত? তাও নয়। বিপ্লব, বিদ্রোহ, রক্তপাত, রাহাজানি মাত্রই রুদ্রের তাণ্ডব নৃত্য। এতক্ষণ সে কথাই হচ্ছিল, এখন তার নন্দীভৃঙ্গী সংবাদের পালা।
ইংরেজের এই আভিজাত্যে, এই স্নবারি ছাড়া অন্য কোনো কিছু দিয়ে ব্রিটিশ রাজদূতের মনোবৃত্তির যুক্তিযুক্ত অর্থ করা যায় না। ব্রিটিশ লিগেশনের যে আকার, তাতে কাবুলের বাদবাকি সবকটা রাজদূতাবাস অনায়াসে ঢুকে যেতে পারে। একখানা ছোটোখাটো শহর বললেও অত্যুক্তি হয় না। নিজের জলের কল, ইলেকট্রিক পাওয়ার হাউস, এমনকি ফায়ার ব্রিগেড পর্যন্ত মজুদ। শীতকালে সাহেব সুবোদের খেলাধুলার জন্য চা বাগানের পাতা শুকোবার ঘরের মতো যে প্রকাণ্ড বাড়ি থাকে, তারই ভিতরে সমস্ত ভারতীয় আশ্রয়প্রার্থীর জায়গা হতে পারত। আহারাদি ব্রিটিশ লিগেশনে কাবুল থেকে পালিয়ে আসার সময় যে টিনের খাদ্য ফেলে এসেছিল, তাই দিয়ে মেয়েদের পাকা 6 মাস চলতে পারত। ফ্রেঞ্চ লিগেশনের যে মিনিস্টারকে বেনোয়া সাহেব রসিকতা করে সিনিস্টার অফ দ্য ফ্রেঞ্চ লিগেশন বলতেন, তিনি পর্যন্ত আশ্রয়প্রার্থী ফরাসিদের মন চাঙ্গা করার জন্য ভাণ্ডার উজাড় করে শ্যাম্পেন খাইয়েছিলেন। ডাক্তার আসে না, অন্ন জুটছে না, পথ্যের অভাব, দায় নেই, আসন্ন প্রসবার আশ্রয় জুটছে না, তাকে ফেলে রেখে ভারতীয় পয়সায় কেনা হাওয়াই জাহাজ ভারতবর্ষে যাচ্ছে ইংরেজ, ফরাসি, জার্মান সকল জাতের মেম সাহেবদের নিয়ে। হে দ্রৌপদী শরণ, চক্রধারণ, এ দ্রৌপদী যে অন্তঃসত্ত্বা। উত্তর দিক থেকে কাবুল শহর আক্রমণ করতে হলে ব্রিটিশ রাজদূতাবাস অতিক্রম করে আরও 1 মাইল ফাঁকা জায়গা পেরোতে হয়। বাচ্চা তাই করে শহর আড়া হোস্টেলে পৌঁছেছিল। সুবে আফগানিস্তান জানে, সে সময় পাক্কা 4 দিন ব্রিটিশ রাজদূতাবাস তথা মহামান্য স্যার ফ্রান্সিসের জীবন বাচ্চার হাতের তেলোয় পুঁটি মাছের মতো 1 গণ্ডুষ জলে খাবি খাচ্ছিল। বাচ্চা ইচ্ছা করলেই যে কোনো মুহূর্তে সমস্ত লিগেশনকে কচুকাটা করতে পারত। একটু ঔদাসীন্য দেখালেই তার উদ্গ্রীব সঙ্গীরা সবাইকে কতল করে বাদশাহী লুট পেত। কিন্তু জলকড়ঙ্ক বাহিনীর তস্কর পুত্র অভিজাত তনয়ের প্রাণদান করল। তবু দস্যুদত্ত করুণালব্ধ সে প্রাণ বিপন্না নারীর দুঃখে বিগলিত হল না। গল্প শুনেছি, জর্জ ওয়াশিংটন তাঁর নাতিকে নিয়ে ঘোড়ায় চড়ে বেড়াতে বেরিয়েছিলেন। পথে এক নিগ্রো হ্যাট তুলে দুজনকে নমস্কার করল। ওয়াশিংটন হ্যাট তুলে প্রতি নমস্কার করলেন, কিন্তু নাতি নিগ্রোকে তাচ্ছিল্য করে নমস্কার গ্রহণ করল না। জর্জ ওয়াশিংটন নাতিকে বললেন, নগণ্য নিগ্রো তোমাকে ভদ্রতায় হার মানালো? দয়া দাক্ষিণ্যে করুণাধর্মে মহামান্য সম্রাটের অতিমান্য প্রতিভু হিজ এক্সেলেন্সি লেফটেন্যান্ট কর্নেল স্যার ফ্রান্সিসকে হার মানালো ডাকুর বাচ্চা। চিরকুট পেলুম, দেমিদফ লিখেছেন রাশিয়ান এম্বাসিতে যেতে। এরকম চিঠি আর কখনো পাইনি, কারণ কোনো কিছুর দরকার হলে তিনি নিজেই আমার বাড়িতে উপস্থিত হতেন। চেহারা দেখেই বুঝলুম কিছু একটা হয়েছে। দৌড়ের গোড়াতেই বললুম, কি হয়েছে বলুন তো। দেমিদফ কোনো উত্তর না দিয়ে আমাকে ঘরে এনে বসালেন। মুখোমুখি হয়ে বসে দুহাত জানুর উপর রেখে সোজা মুখের দিকে তাকিয়ে বললেন, বলশফ মারা গিয়েছেন। আমি বললুম, কি? দেমিদফ বললেন, আপনি জানতেন যে বিদ্রোহ আরম্ভ হতেই বলশফ নিজের থেকে আমানুল্লাহর কাছে উপস্থিত হয়ে বাচ্চায়ে সাকাওয়ের দলের উপর এরোপ্লেন থেকে বোমা ফেলার প্রস্তাব করেন। কাল বিকেলে আমি ভাবছি বলশফ কিছুতেই মরতে পারে না, অবিশ্বাস্য। কাল বিকেলে অন্য দিনের মতো বোমা ফেলে এসে এম্বাসির ক্লাব ঘরে দাবা খেলতে বসেছিলেন। ব্রিচেসের পকেটে ছোট্ট একটি পিস্তল ছিল। বাঁ হাত দিয়ে ঘুঁটি চালাচ্ছিলেন, ডান হাত পকেটে রেখে পিস্তলের ঘোড়াটা নিয়ে খেলা করছিলেন। জানেন তো বলশফের স্বভাব, কিছু একটা নাড়াচাড়া না করে বসতে পারতেন না। হঠাৎ ট্রিগারে একটু বেশি চাপ পড়াতেই গুলি পেটের ভিতর দিয়ে হৃৎপিণ্ডের কাছ পর্যন্ত চলে যায়। ঘণ্টা 6 বেঁচে ছিলেন, ডাক্তার কিছু করতে পারলেন না। আমার তখনও কিছুতেই বিশ্বাস হচ্ছে না, বলশফের মতো বটগাছ কি করে বিনা ঝড়ে পড়ে ভেঙে যেতে পারে। এত লড়াই লড়ে, এত জখম কাটিয়ে উঠে শেষে নিজের হাতে। দেমিদফ বললেন, আপনার খুব লাগবে আমি জানতুম, তাই সংক্ষেপে বললুম। আর যদি কিছু জানতে চান? আমি বললুম, না। চলুন দেখতে যাবেন? আমি বললুম, না। বাড়ি যাবার জন্য উঠলুম।
মাদাম তাড়াতাড়ি আমার সামনে পথ বন্ধ করে বললেন, এখানে খেয়ে যান। আমি বললুম না। টেনিস কোর্টের পাশ দিয়ে বেরুবার সময় হঠাৎ যেন শুনতে পেলুম বলশেফের গলা, যদ্রজ বুইতে মুই পিয়াতল। এই যে বন্ধু, কি রকম? চমকে উঠলুম। আমার মন তখনও বিশ্বাস করছে না বলশফ নেই। এই টেনিস কোর্টেই তার সঙ্গে প্রথম আলাপ হয়েছিল, আর এই যে দেউড়ি দিয়ে বেরোচ্ছি, এরই ভিতর দিয়ে কতবার তার সঙ্গে বেড়াতে বেরিয়েছি। বাড়ি এসে না খেয়ে ঘুমিয়ে পড়লুম। সকালে ঘুম ভাঙতেই দেখি আমার অজানাতে মন সমস্ত রাত বলশফের কথা ভেবেছে। ঘুম ভাঙতে যেন শুধু সচেতন হলুম। মনে পড়ল তাঁর সঙ্গে শেষ কথাবার্তা। ঠাট্টা করে বলেছিলুম, বলশফ, তুমি আমানুল্লাহর হয়ে লড়ছ কেন? আমানুল্লাহ রাজা, বাচ্চার দল প্রোলেতারিয়েস্ট অব দ্য প্রোলেতারিয়া। তোমার উচিত বাচ্চার দলে যোগ দিয়ে লড়া। বলশফ বলেছিল, বাচ্চা কি করে প্রোলেতারিয়া হলো? সেও তো রাজার মুকুট পরে এসেছে। রাজায় রাজায় লড়াই। এক রাজা প্রগতিপন্থী, আর এক রাজা প্রগতির শত্রু। চিরকাল প্রগতির জন্য লড়েছি, এখনও লড়ছি। তা সে ট্রটস্কির নেতৃত্বেই হোক আর আমানুল্লাহর আদেশেই হোক। আমানুল্লাহর সেই চরম দুর্দিনে সব বিদেশিদের মধ্যে একমাত্র বলশফের কর্তৃত্বে রাশিয়ান পাইলটরাই তাকে সাহায্য করেছিল। বাচ্চা জিতলে তাদের কি অবস্থা হবে সে সম্বন্ধে একদম পরোয়া না করে। দিন 15 পরে খবর পেলুম এরোপ্লেন কাবুল থেকে বিদেশি সব স্ত্রীলোক কাচ্চা বাচ্চা ঝেঁটিয়ে নিয়ে গিয়েছে। বিদেশি বলতে এখন বাকি শুধু ভারতীয়। 3 লম্ফে ব্রিটিশ লিগেশনে উপস্থিত হয়ে মৌলানার বউয়ের কথাটা সকাতর সবিনয় নিবেদন করলুম। ব্রিটিশের দয়া অসীম। ভারতবাসিনী লাদাই উড়োজাহাজের প্রথম ক্ষেপেই তিনি স্থান পেলেন। পুনরপি 3 লম্ফে বাড়ি পৌঁছে আঙিনা থেকেই চিৎকার করে বললুম, মৌলানা, কেল্লা ফতে, সিট পেয়ে গিয়েছি। বউকে বলো তৈরি হতে, এখন ওজন করাতে নিয়ে যেতে হবে। কর্তারা ওজন জানতে চান। মৌলানা নিরুত্তর। আমি অবাক। শেষটায় বললেন যে তার বউ নাকি একা যেতে রাজি নন। বলছেন মরবার হলে এদেশে স্বামীর সঙ্গেই মরবেন। আমি শুধালুম, তুমি কি বলছো? মৌলানা নিরুত্তর। আমি বললুম, দেখো মৌলানা, তুমি পাঞ্জাবি, কিন্তু শান্তিনিকেতনের থেকে থেকে আর গুরুদেবের মোলায়েম গান গেয়ে গেয়ে তুমি বাঙালির মতো মোলায়েম হয়ে গিয়েছ। বাঁধিনু যে রাখি টাকি, এখন এসব বাদ দাও। মৌলানা তবু নিরুত্তর। চটে গিয়ে বললুম, তুমি হিন্দু হয়ে গিয়েছ, তাও আবার 1810 সালের। সতীদাহে বিশ্বাস করো। কিন্তু জানো, যে গুরুদেবের নাম শুনে অজ্ঞান হও, তাঁরই ঠাকুরদা দ্বারকানাথ ঠাকুর টাকা দিয়ে সতীদাহের বিরুদ্ধে বিলেতে মোকদ্দমা লড়িয়েছিলেন। মৌলানা তবু নিরুত্তর। এবারে বললুম, শোনো ব্রাদার, এখন ঠাট্টা মশকরার সময় নয়। কিন্তু ভেবে দেখো, তোমার বউয়ের কবে বাচ্চা হবে তার হিসেব টিসেব রাখোনি। না হয় বদ্যি পেলুম, ধাই পেলুম, কিন্তু যদি বাচ্চা হওয়ার পর তোমার বউয়ের বাড়তিনে গলা খাঁকারি দিয়ে বললুম, তাহলে আমি দুধ জোগাড় করব কোথা থেকে? বাজারে ফের কবে দুধ উঠবে তার তো কোনো ঠিক ঠিকানা নেই। মৌলানা বউয়ের কাছে গেলেন। আমি বাইরে দাঁড়িয়ে অল্প অল্প কান্নার শব্দ শুনতে পেলুম। মৌলানা বেরিয়ে এসে বললেন, রাজি হচ্ছেন না। তখন মৌলানাকে বাইরে রেখে ভিতরে গেলুম। বললুম, আপনি যে মৌলানাকে ছেড়ে যেতে চাইছেন না, তার কারণ যে আমি বুঝতে পারছি না তা নয়, কিন্তু ভেবে দেখুন তো, আপনার না যাওয়াতে তার কোনো অসুবিধা হচ্ছে না তো? আপনি যদি চলে যান, তবে তিনি যেখানে খুশি কোনো ভালো জায়গায় গিয়ে আশ্রয় নিতে পারবেন। শুধু তাই নয়, অবস্থা যদি আরও খারাপ হয়, তবে হয়তো তাকেও এদেশ ছাড়তে হবে। আপনি না থাকলে তখন তার পক্ষে সব কিছুই অনেক সহজ হয়ে যাবে। এসব কথা তিনি আপনাকে কিছুই বলেননি, কারণ এখন তিনি নিজের কথা আদপেই ভাবছেন না, ভাবছেন শুধু আপনার মঙ্গলের কথা। আপনি তার স্ত্রী, আপনার কি এদিকে খেয়াল করা উচিত নয়? ওকালতি করছি আর ভাবছি, মৌলানার যদি ছেলে হয় তবে তাকে ব্যারিস্টারি পড়াবো, মেয়ে হলে আমানুল্লাহর মায়ের হাতে সঁপে দেব। ওষুধ ধরল।
ভারত নারীর শ্মশান চিকিৎসা স্বামীর স্বার্থেই দোহাই পাড়া। পরদিন সকালবেলা মৌলানা বউকে নিয়ে অ্যারোড্রামে গেলেন। বিপদ আপদ হলে আব্দুল রহমানের কাঁধ কাজে লাগবে ভেবে সেও সঙ্গে গেল। আমি রইলুম বাড়ি পাহারা দিতে। দিন পরিষ্কার ছিল বলে ছাতে দাঁড়িয়ে দেখলুম পূব থেকে প্রকাণ্ড ভিকার্স বোমার এলো, নামলো, ফের পূব দিকে চলে গেল। মাটিতে আধ ঘন্টার বেশি দাঁড়ায়নি। কাবুল নিরাপদ স্থান নয়। জিয়াউদ্দিন ফিরে এসে মুখ ঝামড় করে ওপরে চলে গেলেন। আব্দুল রহমান বলল, মৌলানা সাহেবের বিবির জামা কাপড় দেখে পাইলট বলল যে এরোপ্লেন যখন আসমানে অনেক উপরে উঠবে তখন ঠান্ডায় তার পা জমে যাবে, তাই বোধহয় তারা সঙ্গে খড় এনেছিল। মৌলানা সাহেব সেই খড় দিয়ে তার বিবির দুপা বেশ করে পেঁচিয়ে দিলেন। দেখে মনে হলো যেন খড়ে জড়ানো বিলিতি সিরকার বোতল। সব মেয়েদেরই পা এরকম কায়দায় সফর দুরস্ত করতে হলো। আমরা দেউরিতে দাঁড়িয়ে কথাবার্তা বলছিলাম, এমন সময় আমাদের সামনে দিয়ে একটা মড়া নিয়ে কয়েকজন লোক চলে যাচ্ছে দেখে আব্দুল রহমান হঠাৎ কথাবার্তা বন্ধ করে তাদের সঙ্গে যোগ দিল। ভারবাহীরা আমার প্রতিবেশী কর্নেলের বাড়ির সামনে গিয়ে দাঁড়ালো। আব্দুল রহমান কড়া নাড়ল। দরজা খোলার সঙ্গে সঙ্গে নারী কণ্ঠের তীক্ষ্ণ আর্ত ক্রন্দনধ্বনি যেন তীরের মতো বাতাস চিরে এসে আমার কানে পৌঁছল। মরা দরজা দিয়ে বাড়িতে ঢোকাতে যতক্ষণ সময় লাগলো ততক্ষণ গলার পর গলা সে আর্তনাদে যোগ দিতে লাগলো। চিৎকারে চিৎকারে মানুষের বেদনা যেন সপ্তম স্বর্গে ভগবানের পায়ের কাছে পৌঁছতে চাইছে। কান্না যেন হঠাৎ কেউ গলা টিপে বন্ধ করে দিল। মরা বাড়িতে ঢোকানো হয়েছে, দরজা বন্ধ করে দেওয়া হয়েছে। সেই নিস্তব্ধতা তখন যেন আমাকে কান্নার চেয়ে আরও বেশি অভিভূত করে ফেলল। আমি ছুটে গিয়ে মৌলানার ঘরে ঢুকলুম। আব্দুর রহমান এসে খবর দিল, কর্নেল লড়াইয়ে মারা গিয়েছেন। মৌলানা দুহাত তুলে দোয়া পড়তে আরম্ভ করলেন। আব্দুল রহমান আর আমি যোগ দিলুম। দোয়া শেষে মৌলানা বললেন, লড়াইয়ে যাওয়ার আগে কর্নেল আমাদের দোয়া মাংতে এসেছিলেন, আমাদের উপর এখন তার হক আছে। তারপর মৌলানা অজু করে কুরআন শরীফ পড়তে আরম্ভ করলেন। দুপুরবেলা মৌলানার ঘরে গিয়ে দেখি কুরআন পড়ে পড়ে তার চেহারা অনেকটা শান্ত হয়ে গিয়েছে। আসন্ন প্রসবা স্ত্রীর বিরহ ও তার সম্বন্ধে দুশ্চিন্তা মন থেকে কেটে গিয়েছে। কর্নেলের প্রতি আমার মনে শ্রদ্ধা জাগল। কোনো কোনো মানুষ মরে গিয়েও অন্যের মনে শান্তির উপলক্ষ হয়ে যান, কিন্তু আমার মনে খেদও জেগে রইল। যে মানুষটিকে 5 মিনিটের জন্য চিনেছিলুম তার মৃত্যুতে মনে হলো যেন একটি শিশু সন্তান অকালে মারা গেল। আমাদের পরিচয় তার পরিপূর্ণতা পেল না।